কি বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আবারও একটা নতুন গল্প নিয়ে আমি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী চলে এলাম তোমাদের সাথে ভাগ করবো বলে। আর এবারে আমাদের গন্তব্য হলো দীঘা। তো চলো দীঘার গল্পটা শুরু করা যাক। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। আবারও আমার ঘ্যানে প্যানে ব্যস্ত শহরটাকে পিছনে ফেলে একটা নতুন গল্পের সন্ধানে বেরিয়ে পড়লাম। সেই গল্পটাই এবার তোমাদের সাথে ভাগ করে নেব। এবারের এই আনলকিং দীঘা সিরিজে থাকছে 2টি এপিসোড, এবং এই 2টি এপিসোডে আমি তুলে ধরার চেষ্টা করব দীঘার নানান সতেরো খুঁটিনাটি ইনফরমেশনস এবং প্রত্যেকটি দর্শনীয় স্থান, যতগুলো আমি নিজের চোখে অন্তত ধরতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থেকো, ভিডিওটি দেখতে থাকো। দীঘা যাওয়ার মূলত 2টি সহজ পথ। প্রথম, তোমরা নিজেদের বাইকে করে বা গাড়িতে করে কিংবা এরকম আমার মতন এবারে বাসে করে অথবা ট্রেনে করেও যাওয়া যায়। 2টি পথই খুব সহজ। এবারে বেরিয়ে পড়েছিলাম বাসে করে। আমার বাসের টাইম ছিল সকাল 5:45, এবং সব থেকে ভালো লাগার বিষয় হলো যে এসবিএসটিসির বাস কিন্তু একেবারে অন টাইম বাস ছেড়েছিল এবং আমাকে পৌঁছেও দিয়েছিল অন টাইম। জাস্ট 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম দীঘায়। 10টার মধ্যে ঢুকে পড়েছিলাম দীঘাতে। যদিও টিকিট বুকিং সিস্টেমটা আরও একটু বেটার হতে পারে বলে আমার মনে হয়েছে। যাই হোক, এবার আসি টিকিট বুক করলাম কি করে। অ্যাডভান্স বুকিংয়ের জন্য 5 দিন আগে আপনাকে নিয়ারমোস্ট যে বাস স্টেশন আছে সেখানে টিকিটটা বুক করতে হয়। আমার ক্ষেত্রে এখানে ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ড, তাই জন্য সেখানে 5 দিন আগে গিয়ে টিকিটটি বুক করতে হয়েছিল 10 টাকা। তারপরে বাসে উঠলে কন্ডাক্টর এসে অ্যাকচুয়াল টিকিটটা দেবে। সেই টিকিটটার প্রাইস পড়েছে নন এসি বাসের জন্য 170 টাকা। এই জার্নিটাই তো সব, তাই না? আর আমাদের গল্পে এই জার্নির মাহাত্ম্য কতটা, আশা করি এটা তোমরা সবাই জানো। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা মোড়ে। আর আবারও দীঘাতে ফিরে আসলাম, কিছুটা আমার সাথে আর কিছুটা তোমাদের সাথে। কারণ আগেরবার ব্লগটা যখন বানাই তখন তার মধ্যে আনন্দ ছিল ঠিকই, বন্ধুদের সাথে এসেছিলাম, কিন্তু নিজের ইচ্ছে মতন তোমাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারি। তো এইবার চেষ্টা করব দীঘাতে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো যেন তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি, এবং সেই কারণেই কিন্তু এই গরমের মধ্যেও একটু চেঞ্জের জন্য এবং যাতে ওই জায়গাগুলো দেখাতে পারি, তাই জন্য আবার চলে এলাম ওল্ড দীঘাতে। আমার মনে হয় এখানে দীঘার ব্যাপারে কিছুটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো। দীঘা ভারতের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে। আমি যেখানে স্টে করছি জায়গাটার নাম হচ্ছে বর্ষা রিসোর্টস প্রাইভেট লিমিটেড। তো সেই জায়গাটা তোমাকে এবার দেখাচ্ছি ঘুরিয়ে, জাস্ট দেখো। এবং জায়গাটা হচ্ছে এখানে যে নেহেরু বাজার আছে, নেহেরু বাজারের পাশ দিয়ে একদম এগিয়ে আসলেই, একদম পাশ ধরে এগিয়ে আসলে ভিতর দিকে সোজা রাস্তা, সেখানেই সোজা চলে আসলে এই যে বর্ষা রিসোর্টস অ্যান্ড প্রাইভেট লিমিটেড। চট করে তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দেবো, চলো ভিতরে যাওয়া যাক। কলকাতা থেকে দীঘা মূলত 183 কিলোমিটার দূরত্বে, এবং তোমরা যখন ওল্ড দীঘায় প্রবেশ করবে, ওল্ড দীঘায় তোমাদের বাস নামাবে হলো নেহেরু মার্কেটের ঠিক অপোজিটে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের অপর দিকেই হচ্ছে ফরেস্ট বাংলো রোড। সোজা এগিয়ে এলে একদম ফার এন্ডে হচ্ছে আমাদের এই বর্ষা রিসোর্টস প্রাইভেট লিমিটেড। সেখানেরই রুম ট্যুরটা এবার একটু তোমাদেরকে দেখিয়ে দেব, চল। এই চরম তাপপ্রবাহের মধ্যে একটু বর্ষা উপভোগ করব বলেই কিন্তু আবারও ছুটে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। কিন্তু দীঘা এসে যা বুঝলাম, কপালে এবার আর বর্ষা নেই। কিন্তু এই বর্ষা রিসোর্টের ব্যালকনি, জানালা, এত সুন্দর ভিউ,
সত্যি মনটা কিন্তু জুড়িয়ে গেল। তখন আর ওখানকার ওই গরম ওয়েদারের কথাটা মাথায় থাকলো না। ওই গরম ওয়েদারের মধ্যেই বেরিয়ে পড়লাম। আমি ছিলাম ডিলাক্স রুমে উইথ এসি, খুব বাজেট ফ্রেন্ডলি। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন এবং উইদিন দ্য ভিডিও দিয়ে রাখব। সত্যি কথা বলতে দীঘা, পুরী, দার্জিলিং, ছোট করে বলতে গেলে আমাদের খুব পরিচিত দীপুদা, এনাকে কে না চেনে। তাই জন্য এই তিনটি জায়গা হয়তো বছরে কোনোদিনই ফাঁকা পাওয়া যায় না, আমিও পাইনি। কিন্তু যাই হোক, ওই যে বললাম, গল্প খুঁজতে যাওয়ার মজাটাই আলাদা, গল্প তৈরি করার মজাটাই আলাদা। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম, আর সেই উদ্দেশ্যেই ক্যামেরাবন্দি করছিলাম নিজের মনের আনন্দে। এখন যে জায়গাটা তোমরা দেখছো সেটা হলো ওল্ড দীঘার সমুদ্র সৈকত। সত্যি কথা বলতে জায়গাটি এত সুন্দর করে সাজানো, এত গোছানো, আমি পর্যটন কেন্দ্রকে সত্যি কুর্নিশ জানাই। আর যারা আমার মতন ঘুরতে ভালোবাসো, ঘুরতে যাচ্ছ, ট্রাভেলার, ট্যুরিস্টস, তাদের জন্য একটাই কথা বলবো, একটা রিকোয়েস্ট করব, যেখানেই ঘুরতে যাও প্লিজ জায়গাটাকে নোংরা করো। সেখানে গিয়ে নোংরাগুলো ফেলার জন্য ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করো। এখানে ওখানে প্লিজ নোংরাগুলো ফেলো। এটা সত্যি দেখতেও খারাপ লাগে, আর জায়গাটার যে সৌন্দর্য আছে সেটাও নষ্ট হয়। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে রেখেছে এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদের উপর, সেটা যত্ন করে রাখার দায়িত্বটা সেটা আমাদের। এখন ওল্ড দীঘার সমুদ্র সৈকতে বসে আছি। পিছন দিকটা কতটা কি বুঝতে পারছো জানি না, ফোন ক্যামেরায় কতটা ক্লিয়ারলি আসছে জানি না, তাই জন্য আমি আলাদা করে সমুদ্রের শর্টস নিচ্ছি, নানান ধরনের জায়গা থেকে শর্টস দেওয়ার চেষ্টা করছি। আর এই ব্লগটা একটু হলেও আমার কাছে স্পেশাল, কারণ বহুদিন ধরে ভাবছিলাম যে কিছু সিনেম্যাটিক ভিডিও বানাবো। কারণ মিউজিশিয়ান হিসেবে আমার যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেগুলোতে তো চেষ্টা করছি সিনেম্যাটিক ভিডিও করার। আর বাইরে গিয়ে এই যে কাজটা আছে, এই যে ঘুরে বেড়ানোটা, এখানে এরকম সিনেম্যাটিক ভিডিওস তৈরি করার চেষ্টা করছি। তো এইটা বলতে পারো একটা প্রথম পদক্ষেপ, তাই জন্য এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল। যদিও দীঘায় আমি আগে অনেকবার এসেছি তবুও, এবং সেইগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি, এইটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। ইচ্ছে মতন ওয়েদারটা হয়তো পাইনি, কিন্তু সত্যি কথা বলছি ভিডিও করে খুব আনন্দ পেয়েছি। সানলাইটটা ভিডিও করার জন্য এতটা সাহায্য করছিল। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এরকম ওয়েদার নিয়ে যদি তোমরা কোথাও ঘুরতে যাও তাহলে অবশ্যই সেফটি প্রিকশনস নিও, যেটা আমি নিইনি বলে আমাকে কিন্তু আফটার এফেক্টসগুলো এখনও ফেস করতে হচ্ছে। যাই হোক, সেফটি প্রিকশনস বলতে এখানে বলে রাখি, যেমন এক্সেসিভ রোদে যখন তোমরা যাবে তখন ছাতা কিংবা টুপি অবশ্যই ব্যবহার করবে, এটুকুই বলার। ওল্ড দীঘাকে এতটা সুন্দর করে সাজানো হয়েছে, কিংবা পুরোপুরি দীঘাকে এতটা সুন্দর করে সাজানো হয়েছে, এবং সন্ধেবেলায় আলোকসজ্জায় এত সুন্দরভাবে সেজে ওঠে দীঘা, সেটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা যখন দীঘা আসবে অবশ্যই কিছুটা সময় নিয়ে জায়গাটাকে এক্সপ্লোর করো, আমি এইটুকুই বলতে পারি। এই যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাস দেখতে হলে বারে বারে দীঘা ফিরে আসতে হবে। এবং সত্যি কথা বলতে চারিপাশটা দেখছি, যেমনটা বলছি, বারবার বলছি যে দীঘা বহুবার এসেছি, কিন্তু পর্যটন কেন্দ্রর একটা জিনিস খুব ভালো লাগছে যে দীঘার দিকে কিন্তু প্রচুর নজরদারি করা হচ্ছে এবং দীঘা হ্যাজ টোটালি চেঞ্জড। ছোটো থাকতে যখন এসেছিলাম তখন যেরকম ফিলটা ছিল, এখনের ফিলটা হয়তো সেরকম নয়, কিন্তু এখন যে ফিলটা আছে এখানে সেটা কিন্তু একেবারেই আলাদা। এত সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে, দীঘা ইজ নো লেস দেন গোয়া। তো আর খুব শীঘ্রই এখানে জগন্নাথ মন্দিরও খোলা হবে শুনছি, এখনও খোলা হয়নি। তোমরা পিছনটা দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা, আশা করি এরকম জলোচ্ছ্বাস সেখানে হচ্ছে। ওয়েদারটা যদিও যেমনটা এক্সপেক্ট করেছিলাম এখনও অবধি তেমনটা পাইনি, জানি না বৃষ্টি হবে কি হবে না, বাট আমার কিন্তু দারুণ লাগছে এখানে।
বসে আছি, অসাধারণ লাগছে, একটা দারুণ ফিলিং। এটা এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। বাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমি খুব ডিটেলে ডেসক্রিপশানে তো অবশ্যই দিয়ে দেবো এবং অনস্ক্রিনও থাকবে। আর বাসগুলোর কন্ডিশন যদি বলি তাহলে বাসগুলোকে একেবারেই মেনটেন করা হচ্ছে না। তারপরে তবে কি ওরা টাইমিংটা আমার খুব ভালো লাগলো, কারণ ওখানে 5:45-এ ছাড়ার কথা গাড়ি, 5:45-এই ছেড়েছে এবং এখানে কিন্তু উইদিন 10 AM আমাকে পৌঁছে দিয়েছে। তো এই টাইমটা আমার খুব ভালো লাগলো, যে একেবারে একদম টপ নচ টাইম সেন্স একদম। আর তাছাড়া বাসের যেটা বিষয়টা, পরিষ্কার পরিচ্ছন্নতা বলো বা বাসের যে কোয়ালিটি বা বাসের মেনটেনেন্স, কোনোটাই একেবারেই হচ্ছে না। এইটা আমার খুব খারাপ লেগেছে অন দি আদার হ্যান্ড। এই জিনিসগুলো আমার মনে হয়েছে ঠিক করা যায়। আরও কি ভিডিওটা যদি লেন্দি মনে হয় তাহলে স্কিপ করে করে তোমরা দেখে নিতে পারো। একটু ইন্টেরিয়ারে হলেও আমি যে রুমটায় আছি সেখান থেকে কিন্তু পুরোপুরি সি বিচ, মানে সমুদ্র দেখা যায়, পুরো সি ভিউ রুম। আর খুব বাজেট ফ্রেন্ডলি জায়গা, তো খুবই ভালো, খুব সাজানো গোছানো। ওনারা চেষ্টা করছেন মেনটেন করা, আর ফ্যাসিলিটিস সব কিছুই আছে, যা যাবতীয় দরকার সেটা তোমরা রুম ট্যুরে দেখেই নিতে পারবে। সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলছি না, খুব ভালো ওটা। তখনকার মতন হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে সেদিনকের যে গন্তব্যগুলোই আছে সেগুলো দর্শন করার জন্য। টোটোয় সঙ্গে ছিল আমাদের ভাই অজয়, ওর নাম্বার আমি অন স্ক্রিন শেয়ার করে দেবো। খুবই ভালো ছেলে, তোমরা দীঘা এলে ওর সাথে যোগাযোগ করে নিতেই পারো। টোটো বুক করতে হলে নেহেরু মার্কেটের সামনেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে তোমরা টোটো বুক করতে পারো। তবে বার্গেন করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, এখানে বলে রাখি, খুব শিগগিরই কিন্তু দীঘাতেও জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে। কাজ এখনো অবধি 80% পূর্ণ হয়েছে, আর আশা করছি এই বছরের শেষ অবধি 20%, বাকি যে 20% আছে সেটাও পূর্ণ হয়ে যাবে এবং আগামী বছরে তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবে। চলে এসেছি নিউ দীঘার সমুদ্র সৈকতে। সেখানেরই কিছু সিনেম্যাটিক শটস এবার তোমাদের দেখাই চলো। দীঘা আসলে সমুদ্র সৈকতের সাথে সাথে এই সারি সারি ঝাউবনগুলোও কিন্তু দীঘার ইউএসপি বলে বলা যেতেই পারে। এগুলো তোমরা যখন দীঘা আসবে আমার মনে হয় অবশ্যই নজর কাড়বে তোমাদের। পৃথিবী ঘুরছে আর তার সাথে সাথে ঘুরছি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিতাধিকারী। থেমে নেই, চলছে পথ, চলছি আমি। নানান সতেরো জায়গায় এরকম ঘুরে বেড়াচ্ছি এবং সেগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। একটু অন্য ধাঁচের ব্লগ বানানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে যে ব্লগগুলো কেমন হচ্ছে। তোমরা যখন কমেন্ট করো সেগুলো পড়তে এবং সেগুলো রিপ্লাই করতে কিন্তু সত্যিই ভালো লাগে। এই মুহূর্তে এখন নিউ দীঘা সি বিচের পাশে আছি। নিউ দীঘার সি বিচের নামাটা অতি দুর্গম, আগেরবারও বলেছিলাম। আর এখনও দেখো, কারণ বোল্ডারগুলো এমনভাবে রাখা আছে, এখানে নামাটা বিশেষ করে বয়স্কদের জন্য কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। তো এখন যে জায়গাটা গিয়েছিলাম পাশে, পিছন দিকটা দেখো, ওই জায়গা থেকেই এলাম। এখন আজকে আমি যে জায়গাগুলো
কভার করার চেষ্টা করব। নিউ দীঘা বিচ, পাশে এখানে একটা অসাধারণ শালবন পেয়ে গেলাম, দেখলে তোমরা। আর তার সাথে হচ্ছে ওশিয়ানা বিচ, অমরাবতী পার্ক, সায়েন্স সিটি মিউজিয়াম, এবং আগামীকাল রিসেন্টলি দীঘায় যে বিচগুলো খুব পপুলার হচ্ছে সেই বিচগুলো কভার করার চেষ্টা করব। সো দীঘা থেকে মূলত 1 কিলোমিটারের দূরত্বে অবস্থিত ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যামিউজমেন্ট পার্কস অফ দীঘা হলো এই পার্কটি, অমরাবতী পার্ক। পার্কে বোট রাইড এবং রোপওয়ের ফেসিলিটিস আছে। তাছাড়া বাচ্চাদের জন্য পার্ক এবং বসার ব্যবস্থা আছে। এখন এই মুহূর্তে অমরাবতী পার্কে চলে এসেছি। এই পার্কে বহু বছর পরে আসছি, মানে আমি তখন অনেক ছোট, তখন হয়তো এসেছিলাম, আবার এত বছর পরে আসছি। এসে খুবই ভালো লাগছে। পার্কটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে, বসার জায়গা আছে, বড়রা বসতে পারে, এখানে বোট রাইডের ব্যবস্থা আছে। জনপ্রতি টিকিট কত সেই সব ডিটেলস আমি অন স্ক্রিন দিয়ে দেবো। আর তাছাড়া প্রত্যেক কটা যতগুলো এরকম পার্কে আমি ভিজিট করেছি, বা যত এরকম অ্যামিউজমেন্ট পার্ক বলো বা যেখানে বসতে পারবে মানুষ এরকম কোনো একটা জায়গার বলো, আমি সেই জায়গাটায় গিয়ে এটাই দেখেছি যে জায়গাগুলো কিন্তু আমরাই খুব নোংরা করি। তো আমার মনে হয় সেইটা একটু আমাদের নিজেদেরই একটু রেসপন্সিবল হয়ে সেই নোংরাগুলো না করলেই হয়। জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, তো সেখানে নোংরাগুলো ফেললেই হয়, এইটুকুই, আর কিছু না। আর অ্যাকচুয়ালি ওয়েদারটা সত্যি খুব গরম লাগছে। তার উপরে আজকে কালো পরে চলে এসেছি, আরও গরম লাগছে। চারিপাশটা দেখো, পুরো পার্কটা এখানে ঘুরছি না, এখানে সময় নষ্ট করব না, কারণ আরও অনেকগুলো জায়গা আজকে দেখা বাকি আছে এখনও। আর ঘড়িতে এখন বাজে 1:30, সো টাইম তো ছুটছে, আমাকেও ছুটতে হবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। এবারে দিয়ে রাখি পার্ক সংক্রান্ত কিছু ইনফরমেশন। পার্কের এন্ট্রি ফি হলো জনপ্রতি 5 টাকা, বোট রাইডসের জন্য 60 টাকা, এবং রোপওয়ের জন্য অ্যাডাল্টদের জন্য 50 টাকা জনপ্রতি এবং বাচ্চাদের জন্য 30 টাকা জনপ্রতি। তোমরা এখানে এলে তোমরা অবশ্যই বোট রাইড এবং রোপওয়ে রাইডটা কিন্তু নিতে পারো। আমি নিইনি, কারণ সময়ের অভাব ছিল। প্রথম দিনে আরও অনেকগুলো জায়গা ঘোরার ছিল। তো চলো সেই জায়গাগুলোর দিকে এবার এগোনো যাক। যদিও বা ঢেউসাগর পার্কের মূল ভিডিওটি আছে দ্বিতীয় এপিসোডে, কিছুটা অংশ এই ভিডিওতেও রেখেছিলাম, কারণ যাতায়াতের পথেই ঢেউসাগর পার্ক পড়ে। দীঘা থেকে মূলত 1.7 কিলোমিটারের দূরত্বে হচ্ছে এই নতুন পার্কটি, যার যাবতীয় তথ্য থাকবে দ্বিতীয় এপিসোডে। চলে এলাম ওশিয়ানা বিচে, একটি নতুন বিচ যার দূরত্ব দীঘা থেকে মূলত 1.4 কিলোমিটার। এখন যাচ্ছি ওশিয়ানা বিচ অ্যান্ড রিসোর্টসে। তো এটা একদমই নতুন একটা বিচ এবং এখানে রিসর্টটাও নতুন হয়েছে। তো সেইটাই চারিপাশটা তোমাদেরকে এবার দেখাবো। চারিপাশটা দেখো, একটা দারুণ বিচ, খুব গোছানো, খুব সুন্দরভাবে গোছানো। তোমরা চারিপাশটা দেখতে থাকো, আমার তো খুব ভালো লাগছে। তোমরা যদি দীঘায় আসো অবশ্যই ওশিয়ানা বিচ ভিজিট করো। এই জায়গাগুলো মিস করলে কিন্তু দীঘার যে প্রেজেন্ট সৌন্দর্যটা আছে সেইটা তোমরা মিস করে যাবে। আর আমার সাথে থাকো, আমার সাথে নানান জায়গা ঘুরতে থাকো এইভাবে। আর কখনো সুযোগ পেলে অবশ্যই বেরিয়ে পড়ো। দীঘায় অবস্থিত নতুন বিচগুলোর মধ্যে ওশিয়ানা বিচ হলো অন্যতম একটি, যেটা সম্প্রতি ওপেন করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। আবারও সেই একটাই কথা বলা, এই জায়গাগুলো খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানোও বটে, কিন্তু আর একটু পরিষ্কার কিন্তু আমরা রাখতেই পারি, তাই না? এখন ওশিয়ানা বিচের উপরে যাচ্ছি। তো
একটাই কথা, জায়গাগুলোকে আরও পরিষ্কার রাখা যায়, আমার এইটাই মনে হচ্ছে। আদারওয়াইজ খুব সুন্দর জায়গা। সামনে গিয়ে তোমাদেরকে বিচটা দেখাচ্ছি, দেখো। এই বিচটি কিন্তু একেবারেই ফাঁকা। যারা আমার মতন খালি জায়গা, ফাঁকা জায়গা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বলে রাখি, ওশিয়ানা বিচে একটা ট্রেল এক্সপিরিয়েন্স করার জন্য জায়গা আছে, যেটা সেদিনকে বন্ধ ছিল, আমি সেটা যেতে পারিনি। কিন্তু তোমরা যদি নিউ দীঘা আসো এবং ওশিয়ানা বিচ অবশ্যই এসো, তোমরা এখানে এলে সেই ট্রেল এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই নিতে পারো। সত্যি কথা বলতে, আমি যখন ঘুরতে বেরোই, সেটা পরিবারের সাথে হোক, একা হোক বা বন্ধু বান্ধবের সাথে হোক, আমাকে কিন্তু এই যাত্রাপথ বা জার্নিটা সত্যি খুব মন কাড়ে, খুব আনন্দ দেয়। এই জার্নিটাই তো সব, তাই না? ডেস্টিনেশনে পৌঁছানোটা যতটা জরুরি, আমি বোধ করি তার থেকে জার্নিটা আরও বেশি জরুরি, তাই না? কারণ এই জার্নিটাই তো আমাদেরকে কত কিছু শেখায়, কত কিছু এক্সপিরিয়েন্স করায়, নিজেকে চিনতে সাহায্য করে। আর দেখতে দেখতে চলে এলাম দীঘার আরেকটি খুব পপুলার কেন্দ্রবিন্দু, সেটা হলো উদয়পুর, যেটা আগের ভিডিওতেও দেখিয়েছি। সময়টা একটু অন্যরকম ছিল, আর এখনকার সময়টা একটু অন্যরকম। দেখো বন্ধুরা, কতটা সেজে গুজে উঠেছে উদয়পুর। দীঘা থেকে মূলত 2.8 কিলোমিটার্সের দূরত্বে হলো এই উদয়পুর বিচ। এবং দীঘা এলে উদয়পুর কিন্তু একটা মাস্ট ভিজিট। ইয়াংস্টারদের জন্য জায়গাটা সত্যিই খুব ভালো। তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারো, এবং এখানে কিন্তু সব ধরনের এন্টারটেনমেন্ট অ্যামিনিটিস অ্যাভেলেবেল আছে। আস্তে আস্তে চলে এলাম রাধা মাধব মন্দিরে। দীঘায় কিন্তু রাধা মাধব মন্দির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মন্দিরগুলোর মধ্যে একটা। তোমরা যখন দীঘায় আসবে অবশ্যই মন্দিরটার দর্শন করো। এবারে যদিও বাইরে থেকে দর্শন করেছি, ভিতরে ঢুকতে পারিনি। ধীর গতিতে এগোচ্ছিল টোটো, আর সাথে ছিল এরকম দিগন্ত বিস্তৃত সৌন্দর্য এবং খোলা আকাশ। দেখতে দেখতে চলে এলাম দীঘা থেকে 6 কিলোমিটার দূরে ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টে চন্দনেশ্বর মন্দির। শিব ঠাকুরের একটি খুব নামকরা মন্দির, যেটা দীঘা এলে কিন্তু একটা মাস্ট ভিজিট। সেই চন্দনেশ্বর মন্দিরেরই ভিতরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এই পবিত্র স্থানটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং প্রতি বছর প্রচুর শিব ভক্তদের দ্বারা শ্রদ্ধা করা হয়। মন্দিরটি মানুষের হৃদয়ে অগাধ বিশ্বাস রাখে। এখানে দেবতা এবং মন্দিরের অস্তিত্ব সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী শোনা যায়। মন্দিরটি খুবই সুন্দর। অতএব দীঘা এলে চন্দনেশ্বর টেম্পল ইজ আ মাস্ট ভিজিট। সত্যি কথা বলতে আমারও কিন্তু এখানে আসতে খুবই ভালো লাগে। তাই তোমাদেরও বলবো, যদি তোমরা দীঘা আসো অবশ্যই চন্দনেশ্বর মন্দির আসো, এখানে এসে তোমরা পুজোও দিতে পারো। ছোটবেলায় যখন বাবা মার সাথে দীঘা এসেছি, তখন এই জায়গাটি কিন্তু একটা সত্যিই মাস্ট ভিজিট ছিল। এবারে যদিও বা ভিতরে যাইনি, বাইরে থেকেই তোমাদের জায়গাটার বিষয় একটু বলি। এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র, কিংবা যেটাকে আমরা বলে থাকি সায়েন্স সিটি। এটা হচ্ছে দীঘার সায়েন্স সিটি। তো এখানে এলে তোমরা নানান ধরনের সায়েন্স রিলেটেড অ্যাক্টিভিটিস এবং এক্সপ্লেনেশনস, বিভিন্ন অ্যাক্টিভিটিস তোমরা এখানে করতে পারো। তো যারা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য তো অবশ্যই, এবং বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট। এখানে জনপ্রতি এন্ট্রি ফি কিন্তু
থেকে 40 টাকার মধ্যে ভ্যারি করে, সেটা আপনারা ওখানে টিকিট কাউন্টারে গিয়ে জেনে নিতে পারবেন। আবারও বলছি, খুব খুশির একটা খবর যে দীঘাতেও এবার জগন্নাথ দর্শন করা যাবে। খুব শিগগিরই জগন্নাথ মন্দিরটি ওপেন হতে চলেছে। বাকি 20% কাজ খুব শিগগিরই আশা করি কমপ্লিট হয়ে যাবে এবং আগামী বছর থেকেই তোমরা কিন্তু জগন্নাথ দর্শন এবার দীঘাতেই করে নিতে পারবে। আজকের মতন ঘোরার পর্ব শেষ। দেখা হবে আবার সন্ধেবেলায়। আজকের পর্বটা শেষ করব ওল্ড দীঘার বিচে বসে, এবং আগামী পর্বে থাকবে আরও একটা নতুন গল্প। আমি যে জায়গায় লাঞ্চ করলাম, জায়গাটা ঠিক নেহরু বাজারের অপোজিটে একদম, যেখানে বাস নামিয়েছে ওখানেই। তো ওখানে তোমরা খেতেই পারো, খুব ভালো কোয়ালিটি, লোকজনের ব্যবহারও খুব ভালো। সত্যি কথা বলতে দীঘায় এতবার এসেছি যে দীঘায় কিন্তু কোনো অন্য জায়গা বলে মনে হয় না, বরং মনে হয় এটা আমার নিজের পাড়া। এবারও তার অন্যত্র ঘটেনি, কিন্তু দীঘাকে এবার যেন একটু অন্যরকমভাবে চিনলাম। সন্ধেবেলায় নানান সতেরো আলোকসজ্জায় যখন দীঘা সেজে উঠেছিল, সেই সৌন্দর্যটা কিন্তু একেবারে অন্যরকম। তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। দীঘা এমন একটা শহর যেটা হয়তো কখনোই ফাঁকা থাকে না। এই কথাটি আমি আগের ব্লগেও বলেছি, আবারও বলছি। তাই আমার মতন যারা একটু ফাঁকা জায়গা পছন্দ করে তাদের জন্য হয়তো এই ব্যস্ত শহরটা অতটা ভালো লাগবে না। আমারও সন্ধেবেলার এই সময়টা এত সৌন্দর্যের মধ্যেও ঠিক ততটা ভালো লাগে, কারণ কলকাতাতে হামেশাই এতটা ব্যস্ততা দেখি। দীঘাতে গিয়েও ঠিক সেটাই পেলাম। আবার হয়তো অনেকের পছন্দ হতেও পারে এই জমজমাট ব্যাপারটা, এটা একেবারেই ব্যক্তিগত মতামত। কিন্তু এই যে লাইটস দিয়ে সাজানো গোছানো জায়গাটা, এইটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, একটা আলাদা মাধুর্য আছে, সেটা আমি ভিডিও করার সময় বুঝতে পারছিলাম। বারে বারে একটা জিনিসই মনে হচ্ছিল যে আমরা মানুষরা কিন্তু খুব কেয়ারলেস হয়ে পড়ছি, খুব রেকলেস হয়ে পড়ছি। জায়গাগুলোকে কিন্তু আরও একটু সুন্দর করে আমরা রাখতে পারি। কোথাও গিয়ে আমরা নিজেরাই যেন জায়গাগুলোকে খুব নোংরা করে ফেলছি, এটাই আমার মনে হয়েছে। ডাস্টবিন থাকার সত্ত্বেও আমরা কিন্তু নোংরা ইত্যাদি সব বাইরেই ছুঁড়ে ফেলছি। ডাস্টবিন খুব কম লোকে ইউজ করছে। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিয়েছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যখন যেখানেই তোমরা ঘুরতে যাও না কেন, প্লিজ জায়গাটাকে নোংরা করো। আনলকিং দীঘার প্রথম অধ্যায় এখানেই শেষ করছি। দ্বিতীয় অধ্যায়ে দেখা হবে আর একটা নতুন গল্প নিয়ে। তোমরাও অপেক্ষায় থেকো, আমিও অপেক্ষায় আছি। দেখা হয়ে যাবে একটা নতুন গল্প নিয়ে। আমি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর আমার চোখ দিয়ে সেই জায়গাগুলো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।